কারণে অকারণে তার মুড সুইং হচ্ছে। তার মুডটাকে কন্ট্রোল করতে পারছে না। অল্পেই রেগে যাচ্ছে, অ্যাংজাইটি দেখা দিচ্ছে। এবং কারো ক্ষেত্রে সে অ্যাংজাইটিটা এতটা সিরিয়াস লেভেলে চলে যায়, আউট অফ কন্ট্রোল হয়ে যায়। তখন দেখা যায় প্যানিক অ্যাটাক হচ্ছে। হঠাৎ করে মাথাটা ক্লাউডি হয়ে গেল। কিছু মনে করতে গিয়েও মনে করতে পারছে না। কনসেনট্রেশন এর প্রবলেম হচ্ছে। হ্যাঁ? তো অনেকের ডিপ্রেশন হয় এবং ডিপ্রেশনের জন্যে দেখা যায় তার ফেটিগ হচ্ছে। আমাদের সোসাইটিতে অনেক ওমেন কিন্তু আসলে তার ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথেও এগুলো কমনলি ওপেনলি ডিসকাস করতে পারে না, এবং দেখা যায় সেখান থেকে সে অনেক ধরনের ভয়, ভীতি, স্ট্রেস এগুলো ক্যারি করেন নিজের অজান্তে। কারো যদি প্রিম্যাচিওর মেনোপজ হওয়ার মতো কোনো সিচুয়েশন থাকে, যেরকম আমরা আগে বারবার বলেছি যে কেউ যদি কেমোথেরাপি পেশেন্ট হন, ক্যান্সার পেশেন্ট হন, হয়তো অনেক আর্লি এজেও তার আসলে মেনোপজ হয়ে যেতে পারে। তো এই ধরনের সিমটম গুলো দেখা দিলে কিন্তু আসলে পেশেন্টের দেরি না করে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত। এবং আমরা জানি যে হিস্ট্রির সাথে সাথে তার বয়স এবং একই সাথে তার কিছু হরমোন টেস্ট করে কিন্তু আসলে ব্লাড টেস্ট করে কিন্তু একজন ডাক্তার সহজেই তাকে তার ডায়াগনোসিস দিয়ে দিতে পারবে যে এটি কি তার আসলে কোনো অ্যাংজাইটি ডিপ্রেশনের প্রবলেম, তার থাইরয়েড প্রবলেম, নাকি আসলে তিনি পেরিমেনোপজের অনসেট পিরিয়ডটির ভিতর দিয়ে যাচ্ছেন। তো এই বিষয়ে আপনি একটু যদি বলেন আপনার ওপিনিয়ন। হ্যাঁ, এখন হচ্ছে যে যদি এরকম কারো এরকম সিমটম হয় যেটা তাকে মানে সত্যি শারীরিকভাবে এবং মানসিকভাবে, যেটা হচ্ছে যে শারীরিকভাবে যতটা না সে ফিল করে, বিশেষ করে পেরিমেনোপজাল সময় মানসিকভাবে বিশেষ করে তারা বেশি ফিল করে এবং সেটাই আসলে তাদের মানে চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। যেমন হতে পারে কমন যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে মুড সুইংটা হয়। কারণে অকারণে তার মুড সুইং হচ্ছে। তার মুডটাকে কন্ট্রোল করতে পারছে না। অল্পেই রেগে যাচ্ছে, অ্যাংজাইটি দেখা দিচ্ছে। এবং কারো ক্ষেত্রে সে অ্যাংজাইটিটা এতটা সিরিয়াস লেভেলে চলে যায়, আউট অফ কন্ট্রোল হয়ে যায়। তখন দেখা যায় প্যানিক অ্যাটাক হচ্ছে। সম্পর্কের মধ্যে, রিলেশনশিপের মধ্যে একটা দেখা দিচ্ছে। কাজের ক্ষেত্রে সে ঠিকমতো কনসেনট্রেট করতে পারছে না। তার জবে তার কলিগদের সাথে তার অহেতুক একটা সম্পর্কের একটা অবনতি হচ্ছে। এবং সে নিজেও বুঝে উঠতে পারছে না কেন তার হচ্ছে। এছাড়াও হতে পারে ব্রেইন ফগ হতে পারে, যেটা হঠাৎ করে মাথাটা ক্লাউডি হয়ে গেল। কিছু মনে করতে গিয়েও মনে করতে পারছে না। কনসেনট্রেশন এর প্রবলেম হচ্ছে। হ্যাঁ? তো অনেকের ডিপ্রেশন হয় এবং ডিপ্রেশনের জন্যে দেখা যায় তার ফেটিগ হচ্ছে। ফেটিগ থেকে দেখা যাচ্ছে তার কাজের, সে মনে করছে যে সে মানে দুর্বল হয়ে যাচ্ছে। কাজে কোনো ইয়ে পাচ্ছে না, উৎসাহ পাচ্ছে না। কাজের কর্মক্ষমতা ঘরে বাইরে দুদিকেই সমস্যা হচ্ছে। হ্যাঁ? তারপরে হচ্ছে যে তার ডিপ্রেশন ইয়ে হতে পারে যে আ আ যে এই ফেটিগ থেকে ডিপ্রেশন আমি যেটা বললাম। তো এখন আম এটার জন্যে আপনি যেটা, আমি ডক্টর হাফসা ম্যাম তার সঙ্গে একমত। এটা যখন এরকম সিম্পটম হবে, একটা হচ্ছে যে আমাদের অন্যান্য যে এটা পেরিমেনোপজ কিছু সিম্পটম আছে ওভারল্যাপ করে অন্যান্য ডিজিজের সঙ্গে, স্পেশালি থাইরয়েড ডিজিজ। এটা মানে যখন থাইরয়েড হাইপো বা হাইপার থাইরয়েডের সাথে যেমন অ্যাংজাইটি, ইরিটেবিলিটি, সোয়েটিং হচ্ছে, তারপরে ঘুমাতে পারছে না, রাতের বেলায় হট ফ্লাশ হচ্ছে, ঘেমে যাচ্ছে, ঘুমাচ্ছে কিন্তু সকালবেলায় উঠে মনে হচ্ছে তার ঘুমটা সম্পূর্ণ হলো না, এক্সজস্টেড লাগছে, স্লিপি লাগছে। হ্যাঁ? তো এই যে সিম্পটম গুলি এগুলি থাইরয়েডের সাথে খুবই মিলে যায়, হাইপার বা হাইপো। তো সেই জন্যে ডাক্তারের সাথে তো অবশ্যই আপনি প্রাইমারি কেয়ারে মানে যোগাযোগ করবেন। আপনার টেস্টগুলি রেগুলার টেস্ট করেই মানে তখন বোঝা যাবে যে এটা কেন হচ্ছে। আর যেটা মানে আপনার GYN এর সঙ্গে একটা আপনার পরীক্ষা করা উচিত। ওভারি গুলি চেক করা উচিত। অনেক সময় ওভারিতে কিন্তু সিস্ট হয়, ছোট সিস্ট হয়। সেটার জন্যও কিন্তু অনেক সিম্পটম হয়, পেইন গুলি হচ্ছে। সেটাও চেক করে নেওয়া ভালো। আর হচ্ছে যে আপনার এই যে এটা মানে আমরা বলি সাইকোথেরাপি বা নিজের মধ্যে একটা বিহেভিয়ারাল থেরাপি। যদি দেখা যায় যে আপনার কোনো শারীরিক সমস্যা নাই, থাইরয়েড ঠিক আছে, সবকিছু ঠিক আছে। হরমোন লেভেলটা আপনি বলেছেন, ওটা হরমোন লেভেল পিরিয়ডিক ভাবে ওটা আমরা চেক করি। মানে প্রি মেনস্ট্রুয়াল টাইম, আফটার মেনস্ট্রুয়াল টাইম এটা চেক করে এটার হরমোন লেভেল গুলিও চেক করে দেখা হয়। ধরে নিচ্ছি আপনার সবকিছু ঠিক আছে, কিন্তু মানে তারপরেও সিম্পটম গুলি হচ্ছে। তখন আমরা বলতে পারি যে এটা আপনার যে ট্রানজিশন পিরিয়ড, যে পেরিমেনোপজল,
এটা শুরু হচ্ছে সেখান থেকে আপনি মানে অ্যাপ্রোচ করছেন যে আপনার মেনোপজের দিকে, আর এর জন্যই আপনার এই সিমটম গুলি হচ্ছে। এবং এই সিমটম গুলির জন্য প্রতিকার বা ট্রিটমেন্টও রয়েছে। আম সেই ট্রিটমেন্টটা নিয়ে আমরা না হয় আরো পরবর্তীতে আবার আলোচনা করব। ফিরে যাচ্ছি আমি আবার ডক্টর হাফসা আমিমার কাছে। আপনি খুব চমৎকার করে সবসময় বলেন, খুব চমৎকার করে, বিশেষভাবে খুব সহজ করে আপনি আসলে বলছেন। তো আমি আশা করছি যে আমাদের দর্শকদের জন্য বুঝবার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এবং দর্শক, আপনারা যদি এই আলোচনাটি খুব মনোযোগ দিয়ে শুনেন এবং ইনফরমেশন গুলো একটু গুরুত্বপূর্ণ ভাবে মনে রাখবার বা ফলো করবার চেষ্টা করেন, আমি জানি যে অনেকের অনেক ধরনের অ্যাংজাইটি, ডিপ্রেশন, ভয়, ভীতি কিন্তু আজকের এই আলোচনাটি হেল্প করবে। কারণ পেরিমেনোপজে যে সিমটমস গুলো দেখা যায়, যে হরমোনাল চেঞ্জের সাথে সাথে ফিজিক্যাল, মেন্টাল যে চেঞ্জ গুলো আছে, আমাদের সোসাইটিতে অনেক ওমেন কিন্তু আসলে তার ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথেও এগুলো কমনলি ওপেনলি ডিসকাস করতে পারে না। এবং দেখা যায় সেখান থেকে সে অনেক ধরনের ভয়, ভীতি, স্ট্রেস এগুলো ক্যারি করেন নিজের অজান্তে। ডক্টর বানু, আপনি একটা কথা বললেন যে সাইকেল চেঞ্জ যখন হচ্ছে, ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেলে কিন্তু যেরকম করে আমরা জানি যে সাইকেল হয়তো বা রেগুলারলি হচ্ছে না, একই সাথে অনেকের ক্ষেত্রে কিন্তু আসলে ব্রেক থ্রু ব্লিডিং এর একটি ইস্যু হয়। আমি এরকম পেশেন্টও দেখেছি যিনি হয়তোবা এত বেশি ব্লাড লস করেছেন যে আনকনসিয়াস হয়ে গিয়েছেন, এবং হঠাৎ করেই কিন্তু ইভেন পেশেন্ট নিজেও অনেক ঘাবড়ে যান, পরিবারের সকলে অনেক ঘাবড়ে যায় যে মানে কোনো সিরিয়াস কোনো ইস্যু হলো কিনা। তো আমি বিশেষভাবে জানতে চাইবো যে ব্রেক থ্রু ব্লিডিং এর কথা আপনি যেটা বললেন, এইরকম সিচুয়েশন যদি কোনো মহিলার ক্ষেত্রে হয়ে থাকে, সেই ক্ষেত্রে তাদের ওই মুহূর্তে কি ধরনের ম্যানেজমেন্ট বা স্টেপ নেওয়া উচিত? ধন্যবাদ। এটা আমরা দেখেছি অনেক পেশেন্ট, বিশেষ করে এই বয়সে, যে 40 পরে গিয়ে হঠাৎ করে। তো এটা কিন্তু আমি মানে শুরু থেকে থেকে বলছি কেন হচ্ছে। এটা কিন্তু হরমোনাল ইমব্যালেন্সের জন্য হচ্ছে। তো এখানে একটু বলার জন্য, সুবিধার জন্য একটু মানে মেডিকেল টার্মের দিকে যেতে হয়। যে আমরা জানি যে সাইকেলটা যখন পিরিয়ডটা শেষ হয়ে যায়, তখন কিন্তু হরমোন এবং এস্ট্রোজেন, প্রজেস্টেরন লেভেলটা অনেক কম থাকে। এবং ইউটেরাসের মধ্যে যে 3টা লেয়ার, বিশেষ করে যে থার্ড লেয়ার এন্ডোমেট্রিয়াম যেটা আমরা বলি, ওই লেয়ারটা কিন্তু ওই মেনস্ট্রুয়ালের সাথে ওটা খসে যায়, মানে ওটা শেড হয়ে যায়, শেড হয়ে ওটা মেনস্ট্রুয়াল ফ্লো এর সাথে চলে যায়। তো একটা র সারফেস থাকে। তখন আবার হরমোনটা যখন বাড়তে শুরু করে, এপিথেলিয়ামটা গ্রো করতে শুরু করে। না, তারপর গ্রো করতে করতে আবার যখন মানে পিরিয়ডের সময় হচ্ছে, আবার হরমোনটা ড্রপ করে যাওয়ার জন্য ওই লেভেলটা আবার শেড হয়ে যায়। তো এখন কি হয়, যাদের হরমোনটা ইমব্যালেন্স হচ্ছে, ধরেন এস্ট্রোজেন লেভেলটা, এস্ট্রোজেন প্রজেস্টেরন দুইটার কিন্তু ব্যালেন্স থাকা দরকার। হ্যাঁ, এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন এই ব্যালেন্সটা নষ্ট হয়ে গেলে, শুধুমাত্র যদি আনঅপোজড মানে আমরা বলি প্রজেস্টেরন যেটা, শুধুমাত্র যদি এস্ট্রোজেন লেভেলটা বেড়ে যায়, প্রজেস্টেরন যদি না হয় থাকে, বা এস্ট্রোজেন কম প্রজেস্টেরন বেশি, এরকম যদি ইমব্যালেন্স হয়, তখন মিড সাইকেলের দিকে দেখা যায় যে ওই যে লেয়ারটা তৈরি হয়, ওটা খুব শক্ত বা হেলদি হয় না। তখন ওটা হঠাৎ করে ওটা থেকে ব্লিডিং শুরু হয়। আর আমরা জানি আমাদের ইউটেরাসে কিন্তু প্রচুর ব্লাড সাপ্লাই থাকে। তো ওই ওইটার জন্য যেটাকে আমরা বলি ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, মানে যেটা মেইনলি হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয়। এবং যেহেতু ওইটা লেয়ারটা কমপ্লিট থাকে না, হ্যাঁ, ওই সময় যখন একবার ব্লিডিং হয়, ওটা মানে আমরা বলি যে ট্যাপ ওয়াটারের মতো ব্লিডিং হয়। কারণ ইউটেরাসের 3টা লেয়ার, এবং এটা এত বেশি ভাস্কুলার, মানে এত সার্কুলেশন এত বেশি থাকে, এটা ন্যাচারালি আমাদের দরকার। বিশেষ করে যখন আমরা বেবি ক্যারি করি, সে বেবির জন্যই আমাদের দরকার, এভাবেই আমাদের তৈরি করা হয়েছে, সৃষ্টিকর্তা তৈরি করেছেন। তো এখন ওই সময়টা প্রচুর ব্লিডিং হয়, এবং ওই ব্লিডিংটা মানে মানে অনেক সময় একদম মাইনর থেকে শুরু করে সিরিয়াস পর্যায়ে চলে যায়, যদি ওটা কন্ট্রোল না করা যায় ঠিক মতো ভাবে। তো সেই জন্যে এটা সম্পূর্ণ হয় হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সের জন্য। এরকম যদি আপনার ব্লিডিং হয়, আপনি যদি দেখেন, এবং সবচেয়ে বড় লক্ষণটা হচ্ছে যে মেনস্ট্রুয়াল ব্লিডিং, কিন্তু অনেকে মনে করেন যে এটা বোধহয় আমার একটু আর্লি মেনস্ট্রুয়েশন হচ্ছে। আসলে এটা না, মেনস্ট্রুয়াল ব্লিডিং কিন্তু কখনো ক্লট হয় না। হ্যাঁ, এটা ভেতরে, এটা একটা প্রসেস, ওটা ভেতরে এটা ব্লাড যেটা ব্লিডিংটা হয়, ওটা আবার সেখানে মিক্স হয়ে এটাতে আবার বেশি
আমরা ইয়ের দিকে চলে যাচ্ছি, থিওরির দিকে চলে যাচ্ছি। তো আমি সহজভাবে বোঝানোর জন্য যেটা বলছি, রেগুলার মেনস্ট্রুয়াল ব্লিডিং এ কোনো ক্লট থাকে না, এটা জমা বাঁধে না। এবং এটা দেখবেন আপনার মানে কাপড়ে বা কোথাও যদি লিনেনে লেগে যায়, দেখবেন ওটা কিন্তু ওটা দাগ পড়ে না। হ্যাঁ, কারণ ওই ব্লাডটা ভেতর থেকেই প্রসেস হয়ে আছে, ওটা হেমোলাইজড হয়ে আসে, হেমোলাইজড ব্লাড। কিন্তু ফ্রেশ যে ব্লাডটা, ওটা কিন্তু হেমোলাইজ না। দেখবেন যে আপনার ক্লট যাচ্ছে। তো যখনই দেখবেন যে আপনার ব্লিডিং এর সাথে ক্লট যাচ্ছে, তার মানে এটা অ্যাবনর্মাল ব্লিডিং। আর অ্যাবনর্মাল ব্লিডিং হলেই তখন মানে আপনার সিরিয়াস মানে পৌঁছানো, মানে ওরকম পর্যায়ে যাওয়ার আগে, আপনি ঠিকই বলেছেন, অনেক এত ব্লিডিং হয়, অনেকে মানে হাইপোভলিমিয়া হয়ে একদম মানে শকে চলে যায়, সেন্সলেস হয়ে যায়, ভয়ে অনেকে আসলে এমার্জেন্সিতে যেতে হয়, এরকম একটা অবস্থা যত দ্রুত সম্ভব যাবেন, কারণ ব্লিডিংটা বন্ধ করা খুবই জরুরি। ওটা বাসায় বসে ম্যানেজ করা সম্ভব হয় না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।